তেজদাসকাঠি কলেজের একাদশ দ্বাদশ শ্রেণীর বিজ্ঞান বিভাগের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো এবং নিয়মিত অনলাইন ক্লাস করছো এবং সেগুলো আয়ত্ত করার চেষ্টা করতেছো। বিগত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম পোলারিটি এবং পোলারাইন। শিক্ষার্থীবৃন্দ, আজকে আমাদের আলোচ্য বিষয় রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় থেকে হাইড্রোজেন বন্ধন। তৃতীয় অধ্যায় থেকে হাইড্রোজেন বন্ধন। আমাদের প্রথমে বুঝতে হবে যে হাইড্রোজেন বন্ধনটা কি। হাইড্রোজেন বন্ধন বললেই বোঝা যায় যে এর সাথে হাইড্রোজেন আছে, হাইড্রোজেন মৌলটি অবশ্যই আছে। হাইড্রোজেন যখন অধিক তড়িৎ ঋণাত্মক মৌল, যেমন ফ্লোরিন, নাইট্রোজেন, অক্সিজেন ইত্যাদির সাথে সমযোজী বন্ধন গঠন করে, যৌগ গঠন করে, তখন এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি হয়। কাদের তড়িৎ ঋণাত্মকতা বেশি? ফ্লোরিন, অক্সিজেন, নাইট্রোজেন, এদের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই বেশি হওয়ার ফলে বন্ধন জোড় ইলেকট্রন কি করে? এদের দিকে বেশি ঝোঁকে। অর্থাৎ আমরা যদি বলতে পারি যে হাইড্রোজেন এবং ফ্লোরিন, এইখানে যে বন্ধন জোড় ইলেকট্রন, তার বন্ধন জোড় ইলেকট্রনটা এই ফ্লোরিনের দিকে বেশি ঝুঁকছে, যার কারণে কি হয়? আমরা আগের ক্লাসেই দেখছিলাম যে ডাইপোলের সৃষ্টি হয়, অর্থাৎ মেরুত্বের সৃষ্টি হয়। আর যার কারণে হাইড্রোজেন প্রান্ত আংশিক ধনাত্মক এবং যে ঋণাত্মক মৌলটি আছে, অর্থাৎ ফ্লোরিন বা অক্সিজেন বা নাইট্রোজেন, এইগুলো আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়। অর্থাৎ আমরা বলতে পারি দ্বিমেরুর সৃষ্টি হচ্ছে, ডাইপোলের সৃষ্টি হচ্ছে। এখন এইভাবে আমরা এখানে দেখাইলাম না প্রথমে, তাহলে হাইড্রোজেন ফ্লোরাইডের ভিতরে ডাইপোলের সৃষ্টি হচ্ছে। এভাবে দুটি পরমাণু, দুইটা হাইড্রোজেন ফ্লোরাইড অণু, এর ভিতরে যখন ডাইপোলের সৃষ্টি হয় এবং এরা যখন কাছাকাছি আসে, তখন দেখো যে হাইড্রোজেন ফ্লোরাইডের হাইড্রোজেন প্রান্ত, অর্থাৎ আংশিক ধনাত্মক প্রান্ত, অপর ফ্লোরিনের আংশিক ঋণাত্মক প্রান্তের মধ্যে একটি দুর্বল বন্ধনের সৃষ্টি হয়। কিসের জন্য হয়? আকর্ষণ সৃষ্টির কারণে। এখানে আংশিক ধনাত্মক, আংশিক ঋণাত্মক আকর্ষণ সৃষ্টি হয়েছে, যার ফলে কি হয়? একটি দুর্বল বন্ধনের সৃষ্টি হয়। এই দুর্বল আকর্ষণ বন্ধনকে, এই যে বন্ধনটা, এই বন্ধনটাকে বলছি আমরা হাইড্রোজেন বন্ধন। হাইড্রোজেন বন্ধনের সংজ্ঞাটা সচরাচরের মতো একটু ছোট করে না, একটু বিস্তারিত করে বলতে হবে। এবং এই হাইড্রোজেন বন্ধনটাকে আমরা ডট লাইনের সাহায্যে দেখাবো। সবসময় মনে রাখবা যে এটাকে ডট লাইনের সাহায্যে দেখাতে হবে। তো হাইড্রোজেন বন্ধন তাহলে গঠিত হতে হলে কতগুলো শর্ত দরকার। কি কি শর্তে হাইড্রোজেন বন্ধন গঠিত হতে পারে? তাহলে হাইড্রোজেন বন্ধন গঠনের প্রথম শর্তই কি হতে পারে? যেহেতু এটা হাইড্রোজেন লাগবে, তাই বলতে পারি যে হাইড্রোজেন বন্ধন গঠনকারী অণুর মধ্যে অন্তত একটি হাইড্রোজেন পরমাণু অবশ্যই থাকতে হবে, যা উচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের সাথে যুক্ত থাকতে হবে। 2, তড়িৎ ঋণাত্মক মৌলের পরমাণুটি আকারে কি হতে হবে? ছোট হতে হবে। যেমন এগুলো ছোট, ফ্লোরিন বা অক্সিজেন, নাইট্রোজেন, এগুলো ছোট। আমি যদি বলি যে আমি আয়োডিন দিয়ে করা হবে না, আয়োডিন তড়িৎ ঋণাত্মক মৌল কিন্তু আকারে অনেক বড়। যে পরমাণুটির সঙ্গে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে, সেই পরমাণুটির উপর অন্তত একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে। নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তড়িৎ ঋণাত্মক মৌলের যদি না থাকে, তাহলে সেটা হাইড্রোজেনের সাথে যুক্ত থাকলেও হাইড্রোজেন বন্ধন গঠিত হবে না। যেমন
ফ্লোরিনের নিঃসঙ্গ ইলেকট্রন জোট আছে, অক্সিজেনের 2 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোট আছে, এইটা থাকতে হবে, তাহলে হাইড্রোজেন বন্ধন গঠিত হবে। এখন এই হাইড্রোজেন বন্ধন গঠনের ফলে এর বৈশিষ্ট্যটা কি দাঁড়ায়, আমরা হাইড্রোজেন বন্ধনের বৈশিষ্ট্য দেখব। সাধারণ সমযোজী বন্ধনের চেয়ে হাইড্রোজেন বন্ধন অনেক দুর্বল, কারণ এটা দুর্বল আকর্ষণ দ্বারা সৃষ্টি হয়। এরকম ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে, জোড়া গঠনের মাধ্যমে সৃষ্টি হয় না, এটা কি হয়, দুর্বল আকর্ষণের ফলে সৃষ্টি হয়। তাহলে এটা কি, নিশ্চয়ই এর বন্ধন শক্তি কম, অর্থাৎ বন্ধনটি অত্যন্ত দুর্বল। এদের বন্ধন শক্তি কত, 8 থেকে 42 কিলো জুল পার মোল, যেখানে সমযোজী বন্ধনের বন্ধন শক্তি হচ্ছে 200 থেকে 450 কিলো জুল পার মোল, আর এটার মাত্র 8 থেকে 42 কিলো জুল পার মোল। হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত পরমাণুটি তড়িৎ ঋণাত্মকতার মান যত বেশি হয়, হাইড্রোজেন বন্ধনের শক্তি তত বেশি হয়। অর্থাৎ হাইড্রোজেন বন্ধনের শক্তির ক্রম কি হতে পারে, যে হাইড্রোজেন ফ্লোরাইড, এই যে হাইড্রোজেন ফ্লোরাইড অর্থাৎ হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের যে আমরা বন্ধন যদি এইভাবে দেখাই, তাহলে ডট দিয়ে দেখাবো, এটা আরেকটা আছে কি, হাইড্রোজেন অক্সিজেন। তাহলে এর ভিতরে অক্সিজেনের চাইতে আমরা জানি ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে কি হবে, ক্রমটা এরকম। আমরা এই হাইড্রোজেন বন্ধন এর কারণে কি কি প্রভাব সৃষ্টি হতে পারে, অর্থাৎ ভৌত ধর্মের উপর হাইড্রোজেন বন্ধনের প্রভাব এবং রাসায়নিক ধর্মের উপরে হাইড্রোজেন বন্ধনের প্রভাব, এটা নিয়ে আমরা আলোচনা করব। হাইড্রোজেন যখন ফ্লোরিন, অক্সিজেন এবং নাইট্রোজেনের সাথে যুক্ত হয়ে পোলার অণু গঠন করে, তখন এসব যৌগের ভৌত ধর্মে, বিশেষ করে ভৌত ধর্মটা কি, ভৌত ধর্ম হচ্ছে একটা গলনাঙ্ক আর একটা বলি আমরা স্ফুরণাঙ্ক। এই গলনাঙ্ক স্ফুরণাঙ্কে কিন্তু ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা যায়। যেমন আমরা একটা যদি সব দেখি, যে যৌগ যখন পানি, গলনাঙ্ক 0, স্ফুরণাঙ্ক 100 ডিগ্রি, আর হাইড্রোজেন ফ্লোরাইড এর গলনাঙ্ক -83.6, স্ফুরণাঙ্ক কত, 19.5, আর অ্যামোনিয়ার ক্ষেত্রে গলনাঙ্ক -77.73 ডিগ্রি সেলসিয়াস এবং স্ফুরণাঙ্ক -33.34 ডিগ্রি সেলসিয়াস। তো আমরা ভৌত ধর্মে এই যে পানিতে হাইড্রোজেন বন্ধন থাকলে ভৌত ধর্মের কি পরিবর্তন হয় সেটা আমরা দেখি। পানি একটি, আমরা জানি যে পানি একটি পোলার সমযোজী যৌগ। এর এন্টিও পরমাণুকে অক্সিজেন, এই অক্সিজেনের মধ্যে 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন আছে। এই 2 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকার ফলে এবং এটা আংশিক পোলারাইজ হয়েছে, অর্থাৎ আংশিক ঋণাত্মক, এবং হাইড্রোজেন হচ্ছে আংশিক ধনাত্মক। এভাবে দুটি পানির অণু যখন কাছাকাছি আসে, তখন এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মাঝে কি হয়, এরকম হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে। এই হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হওয়ার ফলে, এই হাইড্রোজেন বন্ধন যদি সৃষ্টি না হতো, তাহলে কি হতো, এই হাইড্রোজেন বন্ধন না থাকলে পানির অণুগুলো বাষ্পাকারে থাকতো। কি আকারে থাকতো, বাষ্পাকারে থাকতো, এবং গ্যাসের মতন অনবরত ঘুরে বেড়াতো। তাহলে আমরা কিন্তু তরল পানির অস্তিত্ব পেতাম না। এই হাইড্রোজেন বন্ধন যখন গঠিত হয়, তখন কি হয়, পানি তরলে পরিণত হয়, পানি তরলে পরিণত হয়। এর কারণে আমরা পানিটা কি তরল আকারে পাই, এবং জীবন ধারণের জন্য এটা ব্যবহৃত হয়। সাধারণ তাপমাত্রায় পানিতে হাইড্রোজেন বন্ধন প্রতিনিয়ত সৃষ্টি এবং ভাঙতে থাকে, প্রতিনিয়ত। এই কারণে পানি এবং পানি বাষ্প
পানিতে তাপ দিলেই পানি বাষ্প একটু সামান্য ঠান্ডা করলেই পানিতে পরিণত হয়, তরল পানিতে পরিণত হয়। অর্থাৎ হাইড্রোজেন বন্ধন অনবরত ভাঙা গড়া চলতে থাকে। কিন্তু আমরা জানি পানি বরফ হয়, পানি যখন বরফ হয় তখন হাইড্রোজেন বন্ধনগুলো স্থায়িত্ব লাভ করে। তখন কি হয়? স্থায়িত্ব লাভ করে। আর একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এই হাইড্রোজেন বন্ধন পানিতে আছে বলে অ্যালকোহল পানিতে দ্রবীভূত হয়, কিন্তু ইথেন পানিতে দ্রবীভূত হয় না। অ্যালকোহলের হাইড্রোজেন বন্ধন থাকায় সমাণবিক ভরের অ্যালকেন অপেক্ষা এদের গলনক স্ফুটনক বেশি। আবার অ্যালকোহল জৈব যৌগ হওয়া সত্ত্বেও পানিতে দ্রবণীয়। এর মূল কারণ দেখো, চিত্র থেকে বোঝা যায় এই মূল কারণটা হচ্ছে কি? অ্যালকোহল ও পানির মধ্যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হচ্ছে, কিন্তু ইথেন অণুর সাথে পানির কোনো হাইড্রোজেন বন্ধন হয় না, কারণ ইথেনের সাথে পানির হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় না। আমরা এই যে হাইড্রোজেন বন্ধন নিয়ে কথা বললাম, তো হাইড্রোজেন বন্ধনের আমরা প্রকারভেদ নিয়ে একটু আলোচনা করব। হাইড্রোজেন বন্ধন মূলত দুই প্রকার। কি কি? আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, আর একটা আছে আন্তঃরাণবিক বা অন্তঃআণবিক। আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন আর একটা হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এটাকে আন্তঃরাণবিক হাইড্রোজেন বন্ধনও বলা যাবে। আন্তঃআণবিক কি? আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনটা আমরা যদি বলি যে একই বা ভিন্ন ভিন্ন যৌগের একাধিক অণুর মধ্যে যে বন্ধন ঘটিত হয় তাকে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বলে। তাহলে বলছি একই বা ভিন্ন ভিন্ন যৌগের মধ্যে। একই হতে পারে পানি, দুইটা পানি, এখানে দুইটা হাইড্রোজেন ফ্লোরাইড। তাহলে এই যে হাইড্রোজেন বন্ধনটা, এটাকে বলছি আমরা আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। বা আমরা যদি বলি, একটু আগে দেখাইছিলাম যে পানিতে অ্যালকোহল দ্রবীভূত হয়, এটাও আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। কেমন? আর অন্তঃআণবিক কিরকম হবে? একই অণুর বিভিন্ন অংশের মধ্যে যখন হয়, একই অণু, যেমন আমরা যদি একটু দেখাই, এইরকম একটা যৌগ আছে, এই যৌগটিতে এটাকে বলা হয় অর্থোহাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। তোমরা পরে নামকরণে গিয়ে পাবা অর্থোহাইড্রোক্সি বেঞ্জালডিহাইড। তো এই ক্ষেত্রে দেখো, এটা আংশিক ধনাত্মক, এটা আংশিক ঋণাত্মক, এটা আংশিক ঋণাত্মক। এইটা যদি হয় তাহলে এইখানে একটা ধনাত্মক এবং ঋণাত্মকের ফলে এখানে একটা হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হতে পারে। এইটাকে বলা হয় অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন বা আন্তঃরাণবিক হাইড্রোজেন বন্ধন। আমরা এবারে এই হাইড্রোজেন বন্ধন সম্পর্কিত কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করব। যে ইথাইল বা ইথানল এবং ডাইমিথাইল ইথার উভয়েরই আণবিক ভর এক হওয়া সত্ত্বেও ইথানলের স্ফুটনাঙ্ক বেশি কেন? ইথানলের স্ফুটনাঙ্ক বেশি কেন, এটা আমরা ব্যাখ্যা করব। অর্থাৎ ইথানল এবং ডাইমিথাইল ইথার একই আণবিক ভর। তাহলে একই আণবিক ভর হলে এদের ধর্ম একই হওয়ার কথা ছিল, কিন্তু একটার স্ফুটনাঙ্ক বেশি আর একটার স্ফুটনাঙ্ক কম কেন? কারণ ইথানলটা যদি আমরা দেখি, C2H5OH, এইখানে কিন্তু পোলারাইজড হতে পারছে। অক্সিজেন এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক অবস্থা। অক্সিজেন হচ্ছে আংশিক ঋণাত্মক, হাইড্রোজেন আংশিক
ধনাত্মকতা লাভ করছে। কিন্তু আমরা যদি এইটা দেখি ইথার, এক্ষেত্রে যদি এটা আমরা ভাঙাই লিখি, দেখো অক্সিজেনের সাথে কোনো হাইড্রোজেন যুক্ত নাই, যার কারণে এখানে মেরুত্ব বা পোলারিটি সৃষ্টি হওয়ার সুযোগ নাই। এখানে সুযোগ আছে। এই সুযোগ থাকার ফলে আমি যদি দেখি যে এরকম দুইটা ইথানল পাশাপাশি আসে, তাহলে একটা ইথানলের হাইড্রোজেন প্রান্ত অপর ইথানলের অক্সিজেনের প্রান্ত অর্থাৎ আংশিক ধনাত্মক এবং আংশিক ঋণাত্মক এর মাঝে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হতে পারে। তাহলে হাইড্রোজেন বন্ধন যখনই সৃষ্টি হবে, আমরা বলছি হাইড্রোজেন বন্ধনের বন্ধন শক্তি 8 থেকে 42 কিলোজুল। তাহলে এভাবে ইথানলের ভিতরে অসংখ্য হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়, যার কারণে কি গলনাঙ্ক অর্থাৎ স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক না স্ফুটনাঙ্ক বৃদ্ধি। কিন্তু এখানে কি হাইড্রোজেন বন্ধন নাই, যার কারণে এর স্ফুটনাঙ্কের কোনো পরিবর্তন সাধিত হয় না। অনুরূপভাবে তোমরা বাড়িতে দেখবা ফসফিন অপেক্ষা অ্যামোনিয়ার স্ফুটনাঙ্ক বেশি কেন? জলীয় দ্রবণে হাইড্রোজেন ফ্লোরাইড অপেক্ষা হাইড্রোজেন ক্লোরাইড তীব্র অ্যাসিড, এর কারণ ব্যাখ্যা। হ্যালোজেন অ্যাসিডগুলোর মধ্যে হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক বেশি কেন, এর ব্যাখ্যা। এগুলো তোমরা বাড়িতে দেখবা। আমরা আর একটা গুরুত্বপূর্ণ বিষয় এখন আলোচনা করব, সেটা হচ্ছে যে পানি এবং হাইড্রোজেন সালফাইড। এই পানি এবং হাইড্রোজেন সালফাইডের মধ্যে কেন্দ্রীয় পরমাণু পানির হচ্ছে অক্সিজেন এবং হাইড্রোজেন সালফাইডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার। এই দুইটা একই গ্রুপে হওয়া সত্ত্বেও পানি তরল কিন্তু হাইড্রোজেন সালফাইড গ্যাস কেন, এই ব্যাখ্যাটা আমরা দেখব। এই ব্যাখ্যাটাও আমরা মূলত কি হাইড্রোজেন বন্ধন দ্বারাই করতে পারি। আমরা আগেই দেখছিলাম যে পানি যখন গঠিত হয়, পানির ভিতরে কেন্দ্রীয় পরমাণু অক্সিজেন আংশিক ঋণাত্মক এবং হাইড্রোজেন আংশিক ধনাত্মক প্রান্তের সৃষ্টি করে, ডাইপোলের সৃষ্টি করে, যার কারণে এদের মধ্যে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয়। কিন্তু আমরা যদি হাইড্রোজেন সালফাইডের গঠন দেখি, তাহলে সালফার এবং হাইড্রোজেনের মধ্যে এরকম ডাইপোলের সৃষ্টি হয় না। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য এখানে 0.4, আমরা যে চারটা দেখাইছিলাম আগের ক্লাসে, সেখানে বলা হচ্ছিল যে 0.4 এর মধ্যে যদি হয় তাহলে সেটা কি হয়, 0.5 এর নিচে হলে বিশুদ্ধ সমযোজী, কিন্তু বা অপোলার সমযোজী, 0.5 এর নিচে হলে অপোলার সমযোজী, কিন্তু 1.4 হয়ে গেছে, তাহলে এটা কি পোলার সমযোজী। তাহলে এটা পোলার সমযোজী, এটা অপোলার, যার কারণে এর পোলার হলে এবং এর ভিতরে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হওয়ার ফলে এর কি হচ্ছে, বন্ধন শক্তি বেড়ে গেছে। কারণ এখানে একটা বন্ধন শক্তি আছে, এর সাথে হাইড্রোজেন বন্ধনের বন্ধন শক্তির যোগ হচ্ছে, যার কারণে পানির কি স্ফুটনাঙ্ক বেশি। কিন্তু এখানে হাইড্রোজেন বন্ধন নাই, যার কারণে এটি গ্যাসীয় অবস্থায় থাকে। আর এটি কি এরকম অসংখ্য পানি অণুর ভিতরে হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হওয়ার ফলে কি হয়, পানি তরলে পরিণত হয়। এটাই হচ্ছে পানি কেন তরল এবং হাইড্রোজেন সালফাইড কেন গ্যাসীয় অবস্থায় থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা দেখব হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব কি। হাইড্রোজেন বন্ধনের গুরুত্বের ভিতরে আমরা অনেকগুলো আলোচনা করে ফেলেছি, যে
পানির গঠন, বরফের গঠন, হ্যাঁ, যে জীব জড়জগৎ হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব অপরিসীম। হাইড্রোজেন বন্ধন না থাকলে এক কথায় আমরা বলতে পারি জীব ও জড়জগৎ থাকতো না। যেমন পানির ভিতরে হাইড্রোজেন বন্ধন আছে বলে আমরা সেটা ব্যবহার করতে পারতেছি, উদ্ভিদ এবং প্রাণী সেটা গ্রহণ করতে পারে। বরফ আকারে যদি তৈরি হচ্ছে বলে আমাদের পৃথিবীর ভারসাম্য রক্ষা পাচ্ছে। সেলুলোজ গঠন, ডিএনএ গঠন, প্রোটিন গঠন, হ্যাঁ, পানিতে বিভিন্ন কিছু দ্রবণীয়তা এবং আমাদের যে পরিধীয় বস্ত্র, কার্পাস, তুলা, সিল্ক, উল, এগুলো দৃঢ়তার জন্য মূলত হাইড্রোজেন বন্ধন দায়ী। হাইড্রোজেন বন্ধন না থাকলে এসবের অস্তিত্ব থাকতো না, অর্থাৎ আমরা বলতে পারি প্রাণীকুল থাকতো না। তাই হাইড্রোজেনের বন্ধনের গুরুত্ব অপরিসীম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই অংশটুকু ভালো করে দেখো এবং আয়ত্ত করার চেষ্টা করো। তোমাদের সবাইকে ধন্যবাদ।